যারা এবার শান্ত হলো। শান্ত বলতে সে ইচ্ছাকৃত চুপ থাকলো। মুখভঙ্গি এমন করলো যেন সে বীরের কাছে মিনি বিড়াল। বীর এটা দেখে যারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, সেদিন যদি তুমি না পালাতে তাহলে এতদিনে আমাদের বিয়েটা হয়ে যেত। যারা এখনো চুপ। বীর যারার হাতের দিকে তাকিয়ে আবারও রক্তবর্ণ চোখজোড়া নিয়ে যারার দিকে তাকিয়ে থাকে। যারা লক্ষ্য করেনি। বীর যারার চুলের মুঠি শক্ত করে ধরে বলে, আংটিটা কোথায় রেখেছিস তুই? যারা ব্যথা পেল খুব। ব্যথা তোর নয়নে বীরের দিকে চেয়ে বলে, আমার ফ্রেন্ডের বাসায় আছে। খুলেছিস কেন আংটিটা? আমি তো আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না তাই। একবার আমার জীবনে আসবি আবার চলে যাবি, এটা তো হতে পারে না। নিজ থেকে যখন আমার কাছে এসেছিস, যাওয়ার অনুমতি না নিয়ে যেতে পারবি না। আচ্ছা আচ্ছা, এবার ছাড়ুন। বীর ছেড়ে দিল যারার চুল। এরপর চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, বেডটি নাও। যারা চা নিল। বীর দুষ্টু হেসে বলে, আজকে আমাদের বিয়েটা হলে এই মর্নিংটা আরো বেশি সুন্দর হতো। আমাদের একটা বেড কিস হয়ে যেত। কাশি উঠল যারার। খুক খুক করে কেশে যারা বীরের দিকে তাকালো। দরজার কড়া নাড়ল মৌ। বীর ওকে দেখে বলে, কিছু বলবি বোন? মার্কেটে যাবে বলেছিলে তো ভাইয়া? হ্যাঁ, ও রেডি হলেই যাব। আমি ভাবিকে রেডি করে দিচ্ছি। ভাবি? এত তাড়াতাড়ি? বিয়ে তো আজ না হয় কাল করবেই, সে তুমি যখনই করো। ভাবি বলে অভ্যাস করে নিচ্ছি। বীর হেসে চলে গেল। মৌ যারার কাছে একটি প্যাকেট দিয়ে বলে, কালকে ভাইয়া এটা আনিয়েছিল, এটা পরে বাইরে আসো। আজ অনেক শপিং হবে। ভাইয়ার পকেট ফুটো করে দিব আমরা। মৌ মজা করে বললেও যারা মনে মনে বলে, আজ আবারও পালাবো। যদি পালাতে না পারি তাহলে ওই মাফিয়ার পকেট আমি সত্যি সত্যি ফুটো করে দিব। ফ্যামিলি ড্রামা শেষ করে মায়া উপরে চলে আসে। আয়নার সামনে এসে শাড়িটা ঠিক করে নেয়। মায়ার চুল অন্যান্য মেয়েদের মতো কোমর অবধি লম্বা না, গলার নিচে 3 কি 4 ইঞ্চি লম্বা। চুলগুলোকে একটু কুকরিয়ে নিল। ঠোঁটের লিপস্টিক ঠিক করে হাতঘড়ি পরে নিল। অতঃপর ফোনটা হাতে নিয়ে তারেকের সাথে কথা বলতে বলতে বের হয়ে যায়। অফিসে অনেক কাজ জমা হয়ে আছে। তারেককে বলে, আমি বের হয়ে যাচ্ছি, তুমি সর্দার বাড়িতে এসে পায়েস আর কিছু ফল নিয়ে যেও। আমি দুপুরে ওখানে আসবো। বলেই কল কেটে দেয় মায়া। বাইরে এসে এদিক ওদিক তাকালো। নিজের গাড়িটা আনা হয়নি তার। আনবেই বা কিভাবে? বিয়ে করে সর্দার বাড়িতে আসবে এমনটা তো বোঝেনি সে। মায়া ভাবলো আসে রিকশায় করে যাবে, কিন্তু হঠাৎ করেই গ্যারেজ থেকে গাড়ির শব্দ কানে ভেসে আসলো। সেদিকে তাকাতেই মায়া দেখতে পেল রাজ পিছন সিটে বসে আছে, সামনে ড্রাইভার আছে। মায়া সেদিকে তাকিয়ে পাত্তা দিল না, নিজের মতো যেতে নেয়। অনেক নাটক করেছে আসে, এখন আর নাটক করতে ইচ্ছা করছে না, বিশেষ করে রাজের সামনে তো না। এই রাজ খুবই চালাক। মায়া সমস্ত অভিনয় বুঝে নেয় সে, এটা মায়া হাড়ে হাড়ে বুঝেছে। মায়া নিজের মতো হাঁটতে থাকলেও রাজের গাড়িটি ওর সামনে এসে দাঁড়ায়। মায়া বিরক্তিকর চাহনি দিল। এতে কি আদৌ রাজের যায় আসে? সে এক টেডি হাসি দিয়ে গাড়ি থেকে নেমে বলে, গাড়িতে ওঠো মায়াবতী। নো নিড মন্ত্রী মশাই, বাট আই নিড মায়াবতী। বললাম তো প্রয়োজন নেই, ইংরেজি বুঝি তো আমি। বলেই মায়ার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় রাজ। মায়া কিছু বলল না। বর্তমানে সে লোক সমাজে এই মন্ত্রীর বদনাম করবে, বুঝতেও দিবে না কাউকে যে বউ হয়ে এসে বিষ ঢালছে বরের জীবনে। তাই চুপ করে আছে মায়া।
ড্রাইভার এক মনে গাড়ি চালাতে ব্যস্ত। রাস্তাকে এক পলক দেখে মায়ার কাছে নিজের মাজাটা এগিয়ে দিল, আর চোখে দেখলো মায়া। আবারও ফিরে তাকালো জানালার দিকে। মায়ার এই চোখের পাতা নাড়ানো খুব ভালোভাবেই দেখছে রাজ। বইয়ের থেকে লাইসেন্স পেয়ে যেন রাজের মন বানরের মতো লাফাতে শুরু করলো। তাই তো সে আর ধীরে ধীরে না এগিয়ে সোজা মায়ার গায়ে ঘেঁষে বসে। মায়া এবার রাজের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে বলে, সোজা জানালা দিয়ে আমাকে বাইরে ফেলে দিলেই তো হয়ে যায়। রাজ জিহ্বা কামড় দিল। ঠোঁট দিয়ে জিহ্বার এমনভাবে চুচু শব্দ করলো যেন তার খুব খারাপ লাগবে এমন করলে। মায়ার কোমরটা জড়িয়ে নিজের দিকে এগিয়ে আনলো রাজ। মায়া রাজের কানের কাছে মুখটা নিয়ে বলে, হারিয়ে যাচ্ছি না আমি, যে এখনই কাছে আসতে হবে। সামনে ড্রাইভার আছে, দেখবেন তো নাকি? রাজ মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, বউকে ভালোবাসবো আমি, ড্রাইভার কি করবে শুনি? মায়ার কানে আর গলায় রাজের গরম নিঃশ্বাস। সবকিছুকে উপেক্ষা করে মায়া বলে, উনি কি ভাববেন? এতগুলো টাকা খরচ করে বিয়ে করলাম আমি, এতগুলো টাকা দিয়ে ড্রাইভার রাখছি আমি, এতগুলো টাকা খরচ করে গাড়িটাও কিনলাম আমি, এখন রোমান্স করতেও লোকের পরোয়া করব আমি? এটা কিন্তু আমার মতো বোকাশোকা জামাইয়ের প্রতি অন্যায় হয়ে যাচ্ছে মায়াবতী। আপনি বোকাশোকা? সেটা বড় কথা নয়, বড় কথা হলো একটু কাছে আসো। কাছেই তো আছি, আরো কাছে আসো। বিরক্তিকর, দূরে সরে বসুন। রাজ কোমরে ব্যথা লাগার অভিনয় করে বলে, কোমরটা ওদিকে সরছে না বউ। আমার দিকে তো আপনার কোমরটা ভালোই ছুটে আসছিল। আমি কি করব বলো? আমার কোমরটা বড় অবাধ্য, বউকে পাশে পেলে তার কাছে ছাড়া কোথাও যেতে চায় না। মায়া বিরক্তিতে চুপ করে থাকে। রাজ মায়ার হাতটা ধরে উপরে উঠায়, আঙ্গুল দিয়ে মায়ার হাতের উপর নাচাতে থাকে। রাজের এহেন কাণ্ডে ধৈর্য নিয়ে দেখছে মায়া। কিছুক্ষণ ধৈর্য ধরার পর এখন সে নিজেই বিরক্ত, তাই ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। রাজ এটা দেখে মায়ার কোমরের নিচ থেকে হাত বোলাতে শুরু করে। মায়া ওর হাতের বড় বড় নখগুলো রাজের হাতে বসিয়ে দেয়। রাজ হাত না সরিয়ে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এভাবে হার্ট রোমান্স করতে তো চাইনি মায়াবতী। তুমি কি এই হার্ট রোমান্স চাও? আমি কিন্তু অমত করব না, বিকজ আই এম ইয়োর হাজবেন্ড ফর রোমান্স অ্যান্ড লাভ। মায়া মুখটা উঁচিয়ে কিছু কটু কথা শুনিয়ে দিতে চায়, কিন্তু রাজ সেই উঁচু মুখটাতে তার ঠোঁট দিয়ে ছুঁয়ে নেয়। ঠোঁটটা বের করে ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বলো তো আমার সানগ্লাসটা কোথায়? ড্রাইভার গাড়ি চালানোতে মন দিয়ে আছে, সে কি জানে নাকি? আন্দাজে বলে, আপনার চোখে স্যার। আন্দাজে বলা কথাটা ছিল ভুল। রাজের সানগ্লাস ছিল সিটের সামনে। রাজ দুষ্টু হেসে মায়ার কানে মুখটা রেখে ফিসফিস করে বলে, ওই বেটা আমাদের দিকে তাকাবে না মায়াবতী। তো তো কিছু না, চোখ বন্ধ করো, আমি স্বামীর দায়িত্ব পালন করি। বলেই রাজ মায়ার ঠোঁটে এবার নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মায়া চোখটা বড় বড় করে আছে, নিজের গায়ের সর্বশক্তি দিয়ে রাজকে ছাড়ানোর চেষ্টা করছে। চাইলেই কি সম্ভব? রাজের কোথায় বিদেশ থেকে ফাইট শেখা, আর সে তো বীরের থেকে বাংলাদেশে শিখেছে। রাজ নিজেও তার হাত দিয়ে মায়ার দুই হাত শক্ত করে ধরে নিজের অধিকার হাসিল করে নিচ্ছে। মায়া নড়াচড়া শুরু করে দেয়। রাজ বিরক্ত হয়ে মায়ার কানের কাছে ঠোঁটটা রেখে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী, ড্রাইভার বুঝে যাবে তো। বলেই আবারও শুরু করে দিল রাজ। রাজের এই ঠোঁটের কাজ চালানোর মাঝেই গাড়িতে জোরে ঝাঁকা লাগে। রাজ একটু সরে যায়, ঠোঁটটা হাত দিয়ে মুছে ভ্রুকুচকে ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করে, গাড়ি এভাবে থামালে কেন? সামনের দিকে দেখেন স্যার। রাজ সামনে তাকাতেই দেখলো সামনে কিছু গুন্ডা মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। পিছনে তাকাতেই দেখলো পিয়াসের গাড়িটা আসছে, কিন্তু ওরা আসার আগেই রাজের গাড়ির পিছনে আরো কিছু
গুন্ডা হাজির। ওরা গার্ডদের গাড়িগুলো ঘেরাও করে আছে। মায়া ও রাজ ভ্রুকুসকে দুজন দুজনের দিকে তাকালো। রাজ কিছু একটা ভেবে ফোন বের করে কাউকে মেসেজ দিল, অতঃপর গাড়ি থেকে বের হয়। একসাথে গাড়ি থেকে মায়া ও রাজ বের হয়। সামনের গুন্ডাগুলোর লিডার বলে ওঠে, শাহরিম রাজকে একা পেয়েছি, ওকে ধর সবাই, মেরে এখানেই শেষ করে দিতে হবে। আরেকজন বলে ওঠে, কিন্তু বস, আমাদের তো মেয়েটাকে নিয়ে কোনো কথা বলেনি। আরে বলেনি তো কি হয়েছে, ওকে ওপারে পাঠাতে হবে, দেখছিস না একসাথেই আছে। বলেই দুই দল করে দুই দিকে যায় ওরা। মায়া রাজের কাছে এসে ওদের আক্রমণ করতে গেলেই দুজনে তাদের দুপা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় গুন্ডাগুলোকে। রাজের এমন করাটা স্বাভাবিক, ছেলে মানুষ মারামারি জানে, কিন্তু মায়া যেভাবে ওদেরকে লাথি দিল যেন ও ফাইট শিখেছে। গুন্ডা ছেলেটা পুরো মাটিতে শুয়ে পড়ে। ওদের লিডার দাঁড়িয়ে থেকে শুয়ে থাকা ছেলেটাকে লাথি দিয়ে বলে, শালা, গায়ে কি শক্তি নেই? মেয়ে মানুষের কাছে লাথি খেয়ে চেগায় থাকো। গুরু, মেয়ে তো না, যেন অ্যাটম বোম। এমন জোরে লাথি দিল যে আমার হাতটাই ব্যথা করছে, অবশ হয়ে গেছে জায়গাটা। তাই নাকি? তাহলে আগে আমি ওই মেয়ের সাথেই ফাইট করে নিই, তারপর না হয় মন্ত্রীকে দেখা যাবে। বলেই মায়ের দিকে এগোতে নেয়। মায়া এটা দেখে শাড়ির আঁচল কোমরে গুজে নেয়। রাজ এবার রিল্যাক্স করে গাড়িতে হেলান দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আরেকটা গুন্ডা ছেলে বলে ওঠে, ওই, তোর বউকে মারতে যাচ্ছে মনে কি ভয় ডর নেই? রাজ তাকে আরেক লাথি দিয়ে বলে, আব্বে বেটা, ভয় ডর হলে আমার তোদের জন্য হয় রে। আমার যে অ্যানাকন্ডা বউ তোদের এমন অবস্থা করবে যে হাসপাতালে সঠিক চিকিৎসা পাবি না। বলতে না বলতেই লিডারের হাতটা ধরে মুচড়ে রাখে মায়া। হাতটা অনেক জোরেই মুচড়ে ধরেছে। লিডারের মুখ থেকে বের হচ্ছে চিৎকার, যেটা শুনে রাজ বলে ওঠে, আব্বে বেটা, আস্তে চিল্লা, কান ফেটে গেল আমার। মায়া ওই লিডারকে নিচে ফেলে দিয়ে উঁচু হিল পরা পা দিয়ে ওর আরেক হাতে পিষতে থাকে। এবার লিডার চিল্লিয়ে বাকিদের বলে ওঠে, হা করে দেখছিস কি, যা ওদেরকে একসাথে ধর। ওরা মায়া আর রাজের দিকে এগোতে আসলেই রাজ ওদেরকে মেরে মাটিতে শুইয়ে দেয়। অন্যদিকে মায়া লিডারের পকেট থেকে ছুরি নিয়ে অন্য লোকেদের যাকে সামনে পাচ্ছে তার গায়ে আঘাত করতে থাকে। অবশেষে সবাই কুপোকাত হয়ে পড়ে আছে। মায়া ও শরীরে সর্বশক্তি দিয়ে লিডারের পায়ে লাথি মেরে বলে, আমি মেহেরুন রাজ মায়া, আমার কাছে আসার চেষ্টা করবি তো ত্যাগ করবি এই দুনিয়া। মায়া এখন হিংস্র হয়ে উঠেছে, গায়ে সর্বশক্তি দিয়ে লাথি মেরেই যাচ্ছে লিডারকে। ছুরি দিয়ে যেই তাকে আঘাত করতে নিবে অমনি রাজ এসে মায়ার কোমর ধরে উঁচু করে নিয়ে অন্য প্রান্তে আসে। মায়া তবুও হাত পা ছোড়াছুড়ি করছে। এদেরকে দেখে এখন মনে হবে টম অ্যান্ড জেরি। মাথায় রাগ চেপে আছে তাই লাফালাফি করছে, আর রাজ তাকে কোমর ধরে উঁচু করে নিয়ে আসছে। এদেরকে আজ শেষ না করা অবধি মায়া শান্তি নেই। মায়া চিল্লিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়, আমি আজ ওদেরকে শেষ করেই ছাড়বো, আপনি আমাকে ছাড়ুন। মায়াবতীর মাথা এবার গেছে রে। পিউ বেবি, তাড়াতাড়ি তোমার দিকের ফাইট শেষ করে এদিকে আসো। আমার বউ বাড়াবাড়ি কিছু করার আগে লোকগুলোকে নিয়ে চলে যাও। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে ঝাড়ি মেরে বলে, মজা করছেন আপনি? আরে না, বউয়ের সাথে মজা করা যায় নাকি? বউকে তো প্রেমের ভোজ দিতে হয়, মাথা ঠান্ডা করতে হবে দেখছি তোমাকে এখন। পিয়াসার বাকি গার্ডগুলো মারামারি শেষ করে চলে এলো এদিকে। ঠিক তখনই পুলিশের গাড়ি চলে আসলো। পুলিশ বের হয়ে এসে সবাইকে নিয়ে যায়। রাজ পুলিশের কাছে এসে সিরিয়াস হয়ে কাঠিন্য কণ্ঠে বলে, ওদেরকে এমন থেরাপি দিবে যেন ওরা বলে দেয় কে ওদেরকে পাঠিয়েছে। ওকে স্যার।
পুলিশ যেতেই রাজ শক্ত রাগান্বিত চোখজোড়া স্বাভাবিক করে মায়ার দিকে তাকালো। মায়া রাগে এখনো হাঁসফাঁস করছে। রাজ এসে মায়ার হাত ধরতে নিলে মায়া ঝটকা মেরে সরিয়ে নেয়। রাজ বুঝলো এবার তার মায়াবতী পুরোই রক্তবতী হয়ে গেছে, তাই আর কোনো কথা না বলে মায়ার দুই হাত তারই শাড়ির আঁচল দিয়ে বেঁধে গাড়িতে উঠালো। পিয়াস হা হয়ে ওদেরকে দেখে বিড়বিড় করে বলে, একজন সাইকো তো আর একজন লুচ্চা প্লাস সাইকো। পাশে থাকা গার্ড হেসে দেয়। পিয়াস তাদেরকে চোখ গরম দিয়ে বলে, চলো কাজ আছে আমাদের। সোনালি কারোর সাথে ফোনে কথা বলা শেষ করে পাশে তাকিয়ে দেখে মালিনী আছে। সোনালি বলে ওঠে, নতুন আপডেট পাওয়া গেছে। কি? শাহানা পারভিন মানে মোহনের প্রথম বউয়ের সেই গার্মেন্টস ওপেন হয়েছে। এটা কিভাবে সম্ভব? ওদের পরিবারের কেউ তো বেঁচে নেই। সেটাই তো আমি ভাবছি। মোহনা আর শাহানা তো সেই দিনকেই নিঃস্ব হয়ে যায়। শাহানার অ্যাক্সিডেন্ট নিজের চোখেই দেখেছি আমরা। এদিকে মোহনা তো লাপাত্তা, ও আবার ফিরে আসেনি তো। এটা কি সিনেমা নাকি যে এতটুকু পুচকে মেয়ে এত বড় ক্ষমতার সাথে ফিরে আসবে? আসতেও তো পারে। তাহলে এই বাড়িতে আসছে না কেন? শাহরিম রাজকে স্বামীর পরিচয় দিয়ে তো তাকে অনেক কিছুই করার কথা। যে ডোজ আমরা দিয়েছি তাতে কি আর সে চাইবে রাজকে স্বামীর পরিচয় দিতে? একেবারে এই বাড়ির থেকে বিদায় দিতেই তো ওই দিন আমরা প্ল্যান করেছিলাম। মালিনী হেসে দিয়ে বলে, সেই এক ঢিলে দুই পাখি মেরেছি। বেচারা রাজ বিদেশে পড়াশোনা করেছে, ও জানতেও পারলো না তার পুতুল বউ আর শাশুড়ির সাথে কি হচ্ছে। এদিকে রাজের যমজ ভাই যে কিনা মানসিক রোগী, তার ব্রেন ওয়াশ করে আমরা মোহনাকে নির্যাতন করেছি। একদিকে তুমি শাহানাকে অত্যাচার করেছ, আরেকদিকে মোহনাকে তাজ। যদি মোহনা ফিরেও আসে তো আমাদের কোনো চিন্তা নেই। ওর প্রথম টার্গেট থাকবেই তো ওর পুতুল বর মানে রাজ। যেটা আসলে করেছে ওই তাজ, যে এখন পুরোই লাপাত্তা। বলেই হেসে দিল দুজনে। অথচ তারা জানেই না তাদের গুটি পাল্টে যাচ্ছে। রাজ তার ভালোবাসা দিয়ে তার মায়াবতীকে নিজের করে নিচ্ছে। সোনালি এবার হাসি থামিয়ে বলে, আমি ভাবছি একবার ওই গার্মেন্টসের দিকে যাব। শিবপুর গার্মেন্টসের অনারকে আমাদের দেখতে হবে। কেন? কারণ সে যেই হোক না কেন, আসলে তো তার পরিচয় মোহনা সর্দার, যাকে জীবিত রাখা মানে আমার মিহিরের অধিকার এ বাড়ি থেকে অনেকটাই অর্ধেক পর্যায়ে চলে যাওয়া। মোহনা তার ব্যবসাটা পেয়ে যাবে। মহাসিন সর্দার কিন্তু এই বাড়ি লিখে দিয়েছিল রাজের নামে, আর মোহনার জন্য আমাদের বংশীয় ব্যবসা। মোহনা আসলে তো ওই সব পেয়ে যাচ্ছে, তাহলে আর আমার ছেলে কি পাবে? কথাটা ঠিক। এদিকে আমার ছেলেটা যে কোথায় কে জানে, কতটাই না খুঁজেছি তাকে আমি, আজও পেলাম না। ওদের জন্যই আমার ছেলেটা আমার কোল থেকে হারিয়ে গেল। সোনালি মিহিরকে টেক্সট করলো। বিপরীতে মিহির জানালো সে আসবে কিছুদিন পরেই, যেটা দেখে সোনালি হেসে দেয়। মালিনীকে বলে ওঠে, বর্তমানে তুমি তোমার নতুন বৌমা মায়াকে একটু আদর যত্ন করো। মোহনাকে ওর শত্রু বানাতে কাজে দিবে। আফটার অল একজন রাজের ছোটবেলার বউ তো আরেকজন রাজের আসল বউ। মালিনী মাথা নাড়ালো। ওরা তো জানেই না ওরা যাকে দুজন ব্যক্তি মনে করছে তারা আসলে একজনই। গাড়ি থামালো মায়ার ফ্যাশন হাউসের সামনে। গাড়ি থামতেই মায়ার হাতের বাঁধন খুলে দেয় রাজ। রাজের রুমাল দিয়ে এতক্ষণ মায়ার মুখ বেঁধে রাখা ছিল, যার কারণে মায়ার যত তিক্ত কথা একটাও রাজ শ্রবণ করতে পারেনি। এর জন্য নিজেকে পারফেক্ট স্বামী বলে নিজেই সম্বোধন করলো রাজ। মায়ার মুখটা খুলেই ভাবের সাথে বলে ওঠে, বউয়ের গালি থেকে বাঁচতে হলে তাকে মুখ বেঁধে দিতে হয়, তাহলে বউ যা গালি দিবে তা সব স্বামীর কানের উপর দিয়ে চলে যাবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি গালি দেই না। কড়া কথা তো ঠিকই শুনিয়ে দাও।
ড্রাইভার বাইরে চলে গেল। সে তার কাজে ব্যস্ত। রাজ মায়ার কানের কাছে এসে বলে, মন দিয়ে কাজ করে বাড়িতে চলে যাবে। কাল রাতের অর্ধেক বাসর এখনো যে বাকি আছে। প্রস্তুত থেকো মায়াবতী, ফর আওয়ার স্পেশালি বাথরুম বিলাস। বাসর করার খুব শখ, তাই না? স্বামী হয়েছি তো বাসর করার জন্য। ওই বাসর আজ আপনার জেলে হবে। তাহলে কমিশনারকে কল দিয়ে বলি ফুল টুল নিয়ে থানায় যেতে। যদিও সবাই অবাক হবে, কিন্তু বউ তো আমার ঘর ছাড়া সব জায়গায় বাসর করতে চায়। মুখে লাগাম দিন আপনি। বউয়ের সামনে মুখে লাগাম আসে না মায়াবতী। আপনার সাথে কথা বলাটাই আমার বোকামি। মায়া গাড়ির দরজাটা খুলতে নিলে রাজ মায়ার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মায়ার ঠোঁটের উপর হাত বুলিয়ে বলে, বেঁধে রাখার জন্য ঠোঁটে খুব ব্যথা করছে, তাই না? ব্যথা দিয়ে আবার দরদ দেখানো হচ্ছে? ব্যথা দিয়েছিলাম তোমার কারণে, আর দরদ দেখাচ্ছি আমার কারণে। মানে তুমি এত দুষ্টু যে তোমার মুখটা বেঁধে রাখতে হয়, ফলস্বরূপ তোমার ঠোঁটে ব্যথা পেতে হয়। আর এই ঠোঁটে রাজত্ব করার মালিক যেহেতু আমি, তাই দরদ আমারই হবে। বলেই রাজ মায়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেরি না করেই ছেড়ে দেয়। মায়া চুপ করে আছে। শত্রু হলেও স্বামী তো। বেশি কিছু করলে স্বামীর অধিকার নিয়ে যে প্রশ্ন উঠবে, এটা সে খুব ভালো করেই জানে। রাজ মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার মাঝে যত ব্যথা বিরাজ করে সব আমি সারিয়ে দিব। আমার এই ব্যথার একমাত্র কারণ তো আপনি। তাহলে আমি সেই ব্যথা কমানোর দায়িত্ব মাথা পেতে নিব। মায়া কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে চলে যায়। মায়া পিছনে না ঘুরে সোজা হাঁটতে থাকে। রাজ সিটে মাথা এলিয়ে রেখেছে। মায়া কিছুটা দূরে যেতেই রাজ চোখে সানগ্লাস দিয়ে গলা উঁচিয়ে বলে, আব্বে এই মায়াবতী। মায়ার পা থেমে গেল। মনের মধ্যে শীতল হাওয়া বয়ে গেল। তবুও মুখে কাঠিন্য প্রকাশ করে পিছু ফিরল। রাজ ঠোঁটে দুষ্টু হাসি রেখেই বলে, আমার পক্ষে তোমায় স্বাগত মায়াবতী। বলেই বক্ষতে আঙ্গুল দিয়ে ইশারা করলো রাজ। মায়া কোনো উত্তর না দিয়ে চলে গেল। মায়া চলে যেতেই ড্রাইভার এসে গাড়িতে বসলো। রাজ ড্রাইভারের মাথায় টোকা দিয়ে বলে, নিজে একা একা সিগারেট খেয়ে আসলে, আমারটা কোথায়? ড্রাইভার দিল সিগারেট। গাড়ির গ্লাস উঁচু করে লাগিয়ে ভিতরে বসে সিগারেটের সাথে কোথাও মগ্ন হয়ে আছে রাজ। ড্রাইভার গাড়ি চালাতে ব্যস্ত। ড্রাইভার এবার রাজের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনাকে চিন্তিত লাগছে স্যার? ওই একটু আছি চিন্তায়। কেন? পিঠ পিছে নিজের লোকেরাই যে আমাকে আঘাত করতে ব্যস্ত। বাইরের লোকের কথা আলাদা, কিন্তু নিজের লোক যদি আঘাত করতে আসে, এটা যেন মৃত্যুর যন্ত্রণা দিয়ে যায়। রাজ সিগারেট শেষ করে কাঁচ নামিয়ে সিগারেট ফেলে দিল। অতঃপর আবারও কাঁচ উঠালো। মুখে কিছু স্প্রে করলো, যেটা গন্ধ নিবারণ করে। ড্রাইভার এটা দেখে বলে, ম্যাডাম যেগুলো পছন্দ করে না, আপনি ওগুলো ত্যাগ করলেই তো পারেন। তোমার ম্যাডাম আস্ত আমিটাকেই তো পছন্দ করে না, নিজেকেও কি তাহলে ত্যাগ করে দিব পৃথিবী থেকে? ড্রাইভার কিছু বলতে পারল না। এমন কথার মাঝে কি উত্তর আসে, তাও আবার এক মন্ত্রীর সাথে, এটাই তার জানা নেই। আবার অনেক সময় উত্তর জানা থাকলেও উচ্চবিত্ত পদবীর জন্য অনেকে চুপ থাকে। রাজ জানে সে তার ভারত বজায় রাখছে, তাই নিজে থেকেই বলে, যেদিন থেকে মায়াবতী আমাকে তার জীবনে নির্দ্বিধায় গ্রহণ করে নিবে, সেদিন থেকেই তার অপছন্দের সকল জিনিস বর্জন করে দিব। কারণ বর্তমানে তার অপছন্দের তালিকায় আমি নামক ব্যক্তিটা গেঁথে আছি। আর সকল কিছু বর্জন করতে হলে আমাকেও তার থেকে সরে আসতে হবে, যেটা আমি কিছুতেই পারবো না। খুব ভালোবাসেন আপনি তাকে? নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসি আমি আমার মায়াবতীকে। যে ভালোবাসায় নেই কোনো চাওয়া পাওয়া, আছে শুধু তাকে নিজের পক্ষে আগলে রাখার আকাঙ্ক্ষা।
ড্রাইভার হাসলো শুধু। মন্ত্রীর আসন পাওয়ার পরেও এতগুলো বছর একা জীবন পার করেছে। কত কত প্রপোজাল এসেছিল, কিন্তু গ্রহণ করেনি রাজ। সে তো অনেক পুরনো ড্রাইভার, তাই প্রায় খোঁজখবর সেও রাখে। এতগুলো বছর সে শুধু দেখেছে রাজকে সৎ হয়ে সকলের পাশে দাঁড়াতে। যখন দেখেছে উপর থেকে তার প্রতি চাপ এসেছে, তখন সে থেমে থাকেনি, বরং লুকিয়ে হলেও সবাইকে আড়ালে সহায়তা করেছে। নিজের অফিসে এসে বসলো মাত্র রাজ। এর মাঝেই পিয়াস কিছু ফাইল দিল। এগুলো দিয়ে বলে, আপনার নামে এই অবজেকশন এসেছে স্যার। শুধু তাই না, ঘটনাচক্রে আপনার উপর দোষ চাপানো হয়েছে। আপনি নাকি গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ করিয়ে বিদেশে পাচার করে দেন। রাজ ভ্রুকুচকে তাকালো। পিয়াস শুকনো ঢোক গিলে বলল, না মানে আমাদের দলের একটি ছেলের নাম রকি। ও এতদিন আমাদের দলে ছিল। বাজারে আর যানবাহন এলাকায় লুটপাট করে বেড়ায় দিনকে দিন। যেহেতু ও আমাদের দলের, তাই আপনাকে এসবের দায়ভার নিতে বলা। আর সেই কেসে যদি আপনি 24 ঘন্টার মধ্যে কোনো সমাধান দিতে না পারেন, তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। সকল প্রমাণ আপনার বিরুদ্ধে। রাজ চুপ করে শুনছে। পিয়াস একটু ঘাবড়ে আছে। এটা দেখে রাজ বলে, আরো কিছু কি বলতে চাও? আপনার কথা মতো তদন্ত করেছি। কি জানতে পারলে? আপনার নামে এই এলিগেশন অন্য কেউ না, মায়া ম্যাম দিয়েছেন। রাত চোখটা বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে দেয়। মনের মধ্যে কষ্টের গভীরতা সেই বুঝতে পারছে শুধু। বউয়ের সাথেই তার যুদ্ধ। হয়তো এখনই একটু চোখ ভিজতে পারে, কিন্তু পুরুষ মানুষের মনটা খুবই শক্ত, তাই তো রাজ কান্না করবে না। পিয়া সান্ত্বনা দিতে বলে, আমার মনে হয় ম্যাম ভুল বুঝেছে আপনাকে। কারণ ম্যাম তো তার গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ হওয়ার জন্য প্রেসারে আছে। হয়তো যে 3 জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পরিবার চাপ দিচ্ছে তাকে, তাই এমন করেছে। রকির সাথে আমাদের দলের আর কে কে ছিল? আমাদের দলের কেউ ছিল না, কিন্তু অন্য দলের কিছু চেলাপেলা ছিল। এটা আমরা চিনেছি, কারণ এর আগে মন্দির ভাঙায় ওরা যুক্ত ছিল। রাজ কিছু ভেবে মৃদু হেসে বলে, আজকে তোমাকে একটা নতুন চাকরি দিব। কি স্যার? মাছ বিক্রেতা হবে তুমি। পিয়াস অবাক হয়ে বলে, কেন স্যার? রাজ ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলে, পিউ বেবি কি আমার জন্য একটু মাছ বিক্রেতা হতে পারবে না? সেই দিনই তো আপনার জন্য আমাকে ভিখারি সাজতে হলো, আজ আবার মাছ বিক্রেতা কেন? আমার শত্রু খুঁজে বের করার জন্য তোমাকে একটু ছদ্মবেশ নিতে তো হবেই পিউ বেবি। আপনি এসবের জন্য আমাকেই খুঁজে পেলেন? তুমি একমাত্র আমার আশা ভরসা, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এতটাই বিশ্বাস যে একবার ভিখারি তো আরেকবার মাছ বিক্রেতা সাজাবেন? আমি আমার বউকেও এত বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি পিউ বেবি। তাই তো ভালোবেসে সকল সহজ কাজ তোমাকে দেই। পিয়াস জানে এই লোকের সাথে কথায় সে পারবে না, তাই হার মেনে বলে, আচ্ছা আমাকে কি কি করতে হবে বলুন। রাজ সব বুঝিয়ে দিল। পিউ সম্মতি দিয়ে চলে গেল। রাজ মাথাটা চেয়ারে আবারও এলিয়ে দিয়ে ভাবছে কিভাবে কি ঠিক করবে। সব থেকে বড় কথা, সে আজও জানতে পারল না মায়ার সাথে সেদিন কি এমন হয়েছিল যে মায়া তাকে ঘৃণা করে। কার থেকে জানতে পারবে সে? মাহমুদ সর্দার তো তখন গ্রামে ছিলেন, তাই সেও কিছু জানেন না। রাজের দুশ্চিন্তার মাঝে মাহমুদ সর্দারের কণ্ঠ কানে ভেসে আসে, শুনতে পায়, আমার ছেলেকে এতটা দুর্বল আমি কখনো হতে দেখিনি। রাত চোখটা মেলে সামনে তাকাতেই বাবাকে দেখে হাঁপ ছাড়ল। মাহমুদ সর্দার এসে সামনের চেয়ারে বসলেন। পিছন থেকে একজন এসে চা দিয়ে গেল। মাহমুদ সর্দার অর্ডার করে এসেছিলেন। লোকটা চলে যেতেই রাত চায়ে চুমুক দিয়ে বলে, তোমার বৌমার হয়ে এত যুদ্ধ করলে, আর তোমার সেই বৌমা আমাকে আজ শাসিয়ে গেছে। কি বলেছে সে? বলল আজকে বাসর নাকি আমাকে জেলে বসে করতে হবে। বাসর তো কাল হলো, আজ আবার বাসরের কথা উঠলো কেন? বাসর হয়নি বাবা।
দরজার কাছে কেউ চুচু করে উঠল। রাজ তাকিয়ে দেখল রুদ্র দাঁড়িয়ে আছে, সাদা রঙের ফর্মাল ড্রেস আর দুই পাশে চিকন কালো বেল্ট সেট করা। দেখতে একদম সিআইডি অফিসারের মতো লাগছে। আসলেই তো সে এই প্রফেশনের। রাজ রুদ্রকে দেখে বলে, এসেছে আর একজন আমার সংসার নিয়ে খোঁচা দিতে। বাসরটাও ঠিক মতো করতে পারো না মন্ত্রী মশাই, আফসোস তো হবেই। দোয়া করি আমার বউয়ের মতো তোমার বউয়ের যেন হাঁপানির রোগ হয়, তখন বুঝবে কষ্ট। আমি হাঁপানির ঔষধ নিয়েই যাব বাসরে। শুধু হাঁপানি না, যত প্রকার রোগ আছে সবগুলোর ঔষধ রেডি করে রাখবো, যাতে বাসরটা ইনকমপ্লিট না হয়। ওটা বাসরঘর হবে নাকি ফার্মেসি? দুটোই। মাহমুদ সর্দার দুজনের কথা থামিয়ে বলেন, তোমাদের মাঝে যে আমি আছি এটা দেখতে পাচ্ছ? রুদ্র মাহমুদ সর্দারের কাঁধে হাত রেখে আর একটু আদরে কণ্ঠে বলে, তুমি তো আমাদের বন্ধু হও, বন্ধুর সামনে এগুলো বলাই যায়। বলেই রাজ আর রুদ্র হেসে দেয়। মাহমুদ সর্দার রুদ্রকে ভয় দেখাতে বলে, এই জন্যই আমার মেয়েটা তোমাকে ভালোবাসে না। শুধু কি তোমার কথা, আমার এই ছেলেটাকেও তার বউ ভালোবাসবে না। ভালোবাসে না কে বলল? তোমার মেয়ের ফ্যাস ফ্যাস কান্না আমি দেখিনি মনে হয়। কবে যে এসব ঝামেলা মিটবে কে জানে। আসল শত্রুর খোঁজ না পেলে কিছুই সমাধান হবে না। আমার বউ যেমন আমাকে ভুল বুঝে, তোকেও তোর হবু বউ ভুল বুঝবে। রুদ্র রাজের থেকে ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে আর বলে, ওই গুন্ডাগুলোকে প্রশ্ন করা হচ্ছে। জানতে পারলাম কোনো মহিলা তাদেরকে 5 লাখ টাকার বিনিময়ে এই কাজ করতে বলেছে। ফোন কেড়ে নিয়েছি। কল হিস্ট্রির একটা লিস্ট করা হবে, এরপর বাকি তথ্য দেওয়া যাবে। ভাবা যায় প্ল্যান করে সামনে পিছনে গুন্ডা রেখেছিল যাতে শেষ করে দিতে পারে। রাজ কিছু ভেবে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে, আমার মাঝে মাঝে আফসোস হয় বাবা। কেন? তোমাদের জেনারেশনে কেন বাড়িতে সিসি ক্যামেরা ছিল না? থাকলে বাসায় কে কি করছে জানা যেত। এমন ভাবে বলছো যেন ওই সময় তুমি পৃথিবীতে আসনি। পৃথিবীতে ঠিকই এসেছিলাম, কিন্তু কোনো কাজের ছিলাম না। তুমি কাজের হয়েও আজও আমার উপকারে আসলে না। শুধুমাত্র তোমার বউয়ের ঘটনার জন্য আমাকে অকাজের বানিয়ে দিলে তুমি। বউয়ের জন্য আমি সব পারি বাবা। আর এই বৃদ্ধ বাবার জন্য কি করতে পারো তুমি? বৃদ্ধ বাবার জন্য নিজেকে বাবা বানিয়ে তোমাকে দাদু ডাক শোনানোর অধিকার করে দিতে পারি। রুদ্র ফাইলগুলো দেখতে দেখতে হেসে দেয়। রাজ আর রুদ্র মিলে হাই ফাইভ করে নিল। মাহমুদ সর্দার রুদ্রকে কাছে পেয়েছিল, তাই রুদ্রের মাথায় আলতো চাপড় মেরে চলে গেলেন। শপিং মলে এসেছে বীর, যারা ও মৌ। এক একটা পোশাক দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে। যারা কোন জায়গা দিয়ে সে পালাতে পারবে তাই খুঁজছে। অনেক খোঁজার পর পেয়েও গেল। চেঞ্জিং রুমের পাশে ফাঁকা জায়গায় একটি জানালা আছে, ওখান থেকে সবার চোখের আড়াল করে পালাবে। যারা একটি পোশাক নিয়ে বলে, আমি এটা ট্রাই করি, তোমরা ওই দিকটায় বসো, আমি আসছি। মৌ সম্মতি দিয়ে বলে, আচ্ছা। বীর ওর ফোনে ব্যস্ত। যারা প্রথমে চেঞ্জিং রুমে চলে যায়, তারপর দরজা হালকা খুলে দেখলো সবার মনোযোগ কোন দিকে। কেউ তার দিকে তাকিয়ে নেই। বীর তো ওখানেই নেই। তাই যারা দুটো জুতা নিজের হাতে নিয়ে পাশের সেই ফাঁকা জানালা দিয়ে নিচে নামতে থাকে। পেছনের দিকে হয় পাইপ থাকে সেখানে। কষ্ট করে পাইপ বেয়ে নিচে নেমে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তবে একটু হেসে বলে, অবশেষে এই খুনির থেকে পালাতে পেরেছি। কিন্তু খুনিটা তো তোমার পিছনে, জানেমান। বীরের কণ্ঠ ঠিক তার কান বরাবর। গরম নিঃশ্বাসের সাথে যারার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। এত কষ্ট করে পাইপ বেয়ে নামলো, সব বৃথা। বীর ঠোঁট প্রসারিত করে বলে, ইউ ক্যান এসকেপ ফ্রম মি, জানেমান।